খেলা যোগে আপনাদের সাথে আছি আমি ফাহিম রহমান। বিপিএল এর এবারের আসরে পারিশ্রমিক বাড়ছে দেশি ক্রিকেটারদের। সেই বাড়তি পারিশ্রমিকেই নাকি সাকিবকে দলে নিয়েছে ফরচুন বরিশাল। যদিও আগ্রহী ফ্র্যাঞ্চাইজিদের সাথে বিপিএল গভর্নিং কাউন্সিলের মিটিং শেষে আজও সিদ্ধান্ত নিতে পারেনি কারা দল পাচ্ছে এবারের আসরে। এতেশাম সবুজের রিপোর্ট। বিপিএল মানেই আলো ঝলমলে মুহূর্ত, তারকা মহাতারকার মিলন মেলা, আয়োজকদের তীব্র ব্যস্ততা, বোর্ডের অর্থ আয়ের বড় উৎস, আবার দর্শকদের বিনোদনের চূড়ান্ত মাধ্যম। করোনার অদৃশ্য বলয়ে মাঝের 2টা বছর কেটে গেছে এই আয়োজন ছাড়াই। তবে বিসিবি আবারও ফিরিয়ে আনছে টি-20-র জাঁকজমকপূর্ণ এই আসর। অতীতে অংশ নেওয়া 3 গ্রুপ বেক্সিমকো, বসুন্ধরা ও জেমকন এবার বিপিএল এ থাকছে না। তবে 6 দলের টুর্নামেন্টে থাকছে কারা? আসরের ফ্র্যাঞ্চাইজি নিশ্চিত করতে আগ্রহীদের সাথে সবাই বসেছিল বিপিএল গভর্নিং কাউন্সিল। যদিও এদিন চূড়ান্ত কোনো সিদ্ধান্তে যেতে পারেনি। 8টা ফ্র্যাঞ্চাইজি আগ্রহ দেখালেও কোন কোন দল শেষ পর্যন্ত সুযোগ পাবে তা জানা যাবে আগামী শুক্রবারের মধ্যেই। দল পাবে কি পাবে না নিশ্চিত হবার আগেই নাকি সাকিবকে দলে নিয়েছে ফরচুন বরিশাল। এ প্লাস ক্যাটাগরিতে তার সঙ্গে চুক্তি হয়েছে 70 লাখ টাকায়। সাকিব অনেকটা নিশ্চিত যে আমাদের সাথে খেলবে বরিশাল স্পোর্টস লিমিটের সাথে, ফরচুন বরিশাল স্পোর্টস লিমিটের সাথে। আমরা কোচ হিসেবে কনফার্ম করেছি খালেদ মাহমুদ সুজন। আমাদেরও ইন্টারনালি চলছে এখন। আফটার দ্য ফাইনাল ডিসিশন তারপরে হচ্ছে ফাইনালি এগ্রিমেন্টে যাবো ইনশাআল্লাহ। চট্টগ্রাম চ্যালেঞ্জার্স আবারও একটা ফাইট দিবে ইনশাআল্লাহ। সেটার জন্য সবাইকে কিছু স্পেশাল কিছু চমক রাখবো। এই টাইপের খেলোয়াড়দের জন্য আমাদের 50 লাখ ছিল, এটা 70 লাখ করেছে। মানে বাজেট নিয়ে কথা বলেছে, বাজেট কিছু চেঞ্জ হয়েছে। কোন দুটি ফ্র্যাঞ্চাইজি হতাশ হবে তা জানা না থাকলেও এরই মধ্যে দল সাজানোর কাজ শুরু করে দিয়েছে তারা। তবে এই আসরে বিদেশিদের সঙ্গে দেশি ক্রিকেটারদের পারিশ্রমিকের পার্থক্য কমিয়ে আনার যে প্রয়াস ছিল বিসিবির, সেই কাজও নাকি চূড়ান্ত। যেহেতু 20 জানুয়ারি শুরু হয়ে যাবে, আমরাও কাজ করে যাচ্ছি খুব দ্রুততম। আমরা এই মাসে ইন্ডিয়ার ভিতরে প্লেয়ার দপ্তর হয়ে যাবে। সব ঠিক থাকলে জানুয়ারির মাঝামাঝিতেই শুরু হচ্ছে বিপিএল এর এবারের আসর। এহতেশাম সবুজ, 71। নিউজিল্যান্ডে কোয়ারেন্টিনের 3য় দিন হোটেল রুম থেকে বের হওয়ার সুযোগ পেয়েছে বাংলাদেশ দলের ক্রিকেটাররা। 7 দিন পর মাঠে অনুশীলনের সুযোগ পাবে টাইগাররা। 48 ঘন্টা পর 4 দেয়ালের গণ্ডি থেকে বাইরে বের হওয়ার সুযোগ পেয়েছে ক্রিকেটাররা। নিজেদের মধ্যে দেখা সাক্ষাতের সুযোগ হলেও সংস্পর্শে যাওয়ার অনুমতি এখনো মেলেনি। দূরত্ব বজায় রেখে হাঁটা চলা করেছে। কোয়ারেন্টিন বিধি 1 সপ্তাহ পার করার পর অনুমতি মিলবে দলীয় অনুশীলনের। সব মিলিয়ে কোয়ারেন্টিনের 7 দিনে 3টি কোভিড টেস্ট করানো হবে। ক্রিকেটীয় স্কিলের সঙ্গে কন্ডিশনটাও সমান গুরুত্বপূর্ণ হয়ে ওঠে যে নিউজিল্যান্ডে, সেখানেই অনভিজ্ঞ এক দল পাঠিয়েছে বিসিবি। সাকিব, তামিম আর মাহমুদুল্লাহ রিয়াদের মতো 3 অভিজ্ঞ ক্রিকেটারের সার্ভিস মিস করছে এই সফরে। অথচ বিদেশের মাটিতে নিউজিল্যান্ডের বিপক্ষেই সবচেয়ে ভালো করার রেকর্ড তাদের। এই সিরিজে তাদের অভাব কি পূরণ হবার, জানাচ্ছেন এতেশাম সবুজ। সাকিব, তামিম আর মাহমুদুল্লাহ সব মূল্যেই অমূল্য ওদের অভিজ্ঞতা। ওরা একসঙ্গে হলে দেশের ক্রিকেট উঠে যায় ঊর্ধ্ব গগনে। ওরা এক হয়েছে, তবে মাঠের বাইরে 22 গজের আড়ালে। নিউজিল্যান্ড সিরিজে এই 3 সিনিয়র ক্রিকেটারই দলের বাইরে। সাকিব ব্যক্তিগত কারণে, তামিমের ইনজুরি আর রিয়াদ তো অবসরে। তবে এই সফরে তাদের অভাব পূরণ করবে কে? কেউ কি পারবে? কতবারের কত চেষ্টা, কখনোই নিউজিল্যান্ড। সাকিবের মতো তামিমও নিউজিল্যান্ডের মাটিতেই সবচেয়ে বেশি রান করেছেন। তার রান আরো বেশি, 622। তবে গড় সাকিবের চেয়ে একটু কম, 48। টেস্ট থেকে অবসরে চলে যাওয়া মাহমুদুল্লাহ রিয়াদেরও প্রিয় প্রতিপক্ষ ছিল এই নিউজিল্যান্ড। ওদের মাটিতে তিনি করেছেন সর্বোচ্চ 493 রান। হিসেবের এই খাতায় বলছে নিউজিল্যান্ড সফরে কতটা দরকার ছিল এই 3 ক্রিকেটারকে। হয়তো নতুন কিংবা তরুণ কাউকে সুযোগ দেওয়া হবে তাদের জায়গায়, কিন্তু শুধু তো পারফরমেন্স নয়, তাদের টেকনিক, ট্যাকটিক্স, স্কিল আর এক্সপেরিয়েন্সের জায়গাগুলোতে পরীক্ষা দিতে হবে নতুনদের। হবে তো, হলেই ভালো। এহতেশাম সবুজ, 71। প্রশ্নবিদ্ধ কর্মকাণ্ড, তবে নেই তার ব্যাখ্যা। গেল কমাসে জাতীয় দল নির্বাচন যেন ছেলে খেলা। নিউজিল্যান্ড সফরে টেস্ট চ্যাম্পিয়নশিপ খেলবে বাংলাদেশ, অথচ টেস্টে স্বীকৃত ওপেনার মাত্র একজন। রিয়াসাত আজিমের রিপোর্ট। টানা 1 দশকের বেশি সময় ধরে সিলেকশন প্যানেলে, মেয়াদের পুরো সময়টাই তিনি এক বহুরূপী চরিত্র। কখন কি করেন, কেন করেন সেই ব্যাখ্যা নেই তার কাছে,
কারো কাছেই। মিনহাজুল আবেদীন নান্নু একই সাথে কখনো হিমু, কখনো মিসির আলী। রহস্যে ঘেরা তার কর্মকাণ্ডের কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা খুঁজে পাওয়া যায় না। আবার কখনো দিয়ে দেন মন মতো সায়েন্টিফিক থিওরি। প্রস্তুতি ছাড়া ক্রিকেটারদের উপর কনফিডেন্ট কিভাবে হন? তারা তো 1.5 মাস 1 মাস ধরে খেলছেই না। তাসকিন আহমেদ জিম্বাবুয়ে সিরিজকে খেলে আসেনি? সেটা তো 1.5 মাস আগে খেলছে। হ্যাঁ, 1.5 মাস আগে খেলছে। 1.5 মাস আগে খেলছে, কিন্তু ওরা তো প্র্যাকটিসের মধ্যে তো কোনো ইনজুরিতে নেই। একটা জাতীয় দল নিউজিল্যান্ডের কঠিন কন্ডিশনে টেস্ট সিরিজের অপেক্ষায়। আপনি জানেন কি, সেই দলে বাংলাদেশের স্বীকৃত ওপেনার মাত্র একজন, সাদমান ইসলাম। সঙ্গী হবার অপেক্ষায় থাকা নাইম 22 মাস খেলেননি কোনো প্রথম শ্রেণীর ম্যাচ। আর জয় তো কখনোই ওপেনার নন, নাম্বার 3। প্রধান নির্বাচকের ক্যারিশমায় জাতীয় দল যেন জাতীয় ল্যাব, যার ব্যাখ্যা তিনি দেননি। মিনহাজুল আবেদীন যেন অকাল প্রয়াত জীবনানন্দ দাশ, সব ব্যাখ্যার ঊর্ধ্বে। জীবনানন্দের দর্শন তার সময় বুঝতে পারেনি। বিসিবি প্রধান নির্বাচকের ভাবনাও হয়তো জাতি বুঝবে বাংলাদেশ ডুবে যাবার পর, যেদিন টিম টাইগার্স অসম্ভবকে সম্ভব করে কেনিয়া লেভেলে চলে যাবে। যারা ভাবছেন সত্যি মিনহাজুল আবেদীন একালের জীবনানন্দ, তারা ভুল, শতভাগ ভুল। তিনি অনেক অনেক বেশি বিদ্রোহী কবি দ্বারা উদ্বুদ্ধ। তিনি ব্যাখ্যার ধার ধারেন না, সব প্রশ্নের কিংবা সবার প্রশ্নের উত্তর দিতে বাধ্য নন। দ্য গ্রেট চিফ সিলেক্টর। তিনি বিদ্রোহী, তিনি রণক্লান্ত, আর তাই 71 খেলাযোগের অনুপস্থিতি নিশ্চিত করে গণমাধ্যমে কথা বলেন 9 ডিসেম্বর। এখন যেভাবে একটা প্ল্যান করা হয়েছে যে লঙ্গার ভার্সন ক্রিকেটটা নিয়ে, এবং এগুলিকে আগামী 2 বছরের মধ্যে আমি আশা করছি আমরা টেস্টের মধ্যে একটা ভালো টিম হিসেবে নেব। টাইম চেয়েছে 3 মাস, এই 3 মাসটা আমি ওদেরকে ডিস্টার্ব করতে চাই না। 3 মাস সময় কারা পাচ্ছে, কোচিং প্যানেল নাকি নির্বাচক প্যানেল? এই 3 মাস সময় চেয়েছে টিম ম্যানেজমেন্ট। বোর্ড সভাপতি দিতে চান 3 মাস, নান্নু চান আরো 21 মাস বেশি। আরো 2 বছর বাংলার ক্রিকেট আর ক্রিকেটারদের কখনো মিসির আলী, কখনো হিমু, আর কখনো জীবনানন্দ হয়ে কনফিউজড করতে চান। দেশের ক্রিকেটকে বিশ্ব দরবারে লজ্জিত করার দায় নেয়া তো দূরের কথা, নান্নুদের ভাবনা জুড়ে শুধুই ক্ষমতায় টিকে থাকা। কিন্তু কেন? হেলাল হাফিজের মতো করে বলতে মন চায়, পারমাণবিক বোমা বোঝো, সিলেকশন প্যানেল বোঝো না। রিয়াসাদ আজিম, 71। আগেরবার অলরাউন্ডার সংকট থাকলেও এবার সেখানেই নির্ভর অনূর্ধ্ব-19 ক্রিকেট দলের কোচ নাভিদ নওয়াজ। যুব বিশ্বকাপের আগে উইন্ডিজের কন্ডিশন মাথায় রেখেই দল প্রস্তুত হয়েছে। ব্যাক টু ব্যাক বিশ্বকাপ ট্রফিটা কি তবে আবারও বাংলায় আসছে? গুরু শিষ্যদের সেই চাপ না দিলেও তার কণ্ঠে দারুণ আত্মবিশ্বাস। নাইয়ান বিন জসিমের রিপোর্ট। বিশ্বমঞ্চ কাঁপানো সেদিনের শরীফুল এখন বড়দের মঞ্চেও প্রতিপক্ষ ব্যাটসম্যানদের চোখে চোখ রেখে কথা বলতে শিখেছে। লাল সবুজ জার্সিতে শামীম পাটোয়ারিও প্রতিভার জানান দিচ্ছে। আগামীর ভবিষ্যৎ মাহমুদুল জয়ও জাতীয় দলে অভিষিক্ত, অথচ এই তো সেদিনই যেন ওরা বিশ্বজয়ের কাব্য লিখেছিল। আকবর আলীদের ছায়া নতুনদের মাঝেও। ওস্তাদ নাভিদ নেওয়াজ এবারও দায়িত্বে। আইচমোল্লা, নরজ নভিলরা তাই আত্মবিশ্বাসে টুইটম্বুর। প্রস্তুতি ঘাটতি আছে, কিন্তু যুবাদের নিয়ে হেড কোচের। তবে দলের সবচেয়ে বড় শক্তি 3 ক্রিকেটার, ক্যাপ্টেন রাকিবুল, পেসার তানজিম সাকিব আর নরজ নাবিল। ওরা সবশেষ বিশ্বকাপ জয়ী দলের সদস্য। ওদের অভিজ্ঞতাই এবার বড় সম্বল। এরা দলে থাকা নিঃসন্দেহে বড় অ্যাডভান্টেজ। তারা জানে কি করতে হবে, আগেরবার কি করতে হয়েছে বিশ্বকাপ জিততে। ভালো ব্যাপার হচ্ছে তারা অন্যদের সেভাবেই অনুপ্রাণিত করছে। প্ল্যানিংয়েও তাদের অবদান দারুণ। উইন্ডিজের কন্ডিশন মাথায় রেখেই দল প্রস্তুত হয়েছে। 6 দিনের ছুটি কাটিয়ে 15 ডিসেম্বর থেকে আবারও মাঠে ফিরছে যুবা টাইগাররা। মিশন মরুর বুকে আরব আমিরাতে যুব এশিয়া কাপ। সেখান থেকেই বিশ্বকাপ খেলতে সরাসরি ওয়েস্ট ইন্ডিজে উড়াল দিবে রাকিবুল হাসানরা। নাহিয়ান বিন জসিম, 71। মাঠে গড়ালো বাংলাদেশ ক্রিকেট লিগ। প্রথম রাউন্ডের প্রথম দিনে 50 করেছেন মোহাম্মদ আশরাফুল, 5টি করে উইকেট শিকার করেছেন মেহেদী হাসান ও নাসুম আহমেদ। রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নামা পূর্বাঞ্চলকে 101 রানের উদ্বোধনী জুটিতে শক্ত ভিত গড়ে দেন আশরাফুল ও ইমরুল কায়েস। তবে এই দুইজন ফিরে গেলে হাল ধরতে পারেনি আর কেউ। প্রতিপক্ষের 10 উইকেট ভাগ করে নেন দক্ষিণাঞ্চলের মেহেদী ও নাসুম। মেহেদী করেন নিয়ন্ত্রিত বোলিং, শুরুতে ওভার প্রতি 5-এর ওপর রান দিলেও ঘুরে দাঁড়ান নাসুম।
এনায়েতুর রহমান খান এক ফুটবল কিংবদন্তির নাম, বাংলার ফুটবলের সোনালী দিনের মহাতারকা। সম্প্রতি 27 বছর পর দেশে ফিরেছেন কানাডা প্রবাসী এনায়েত। বাংলাদেশের ইতিহাসের অন্যতম সেরা ফুটবলারকে সংবর্ধনা জানিয়েছে মোহামেডানের সমর্থকবৃন্দ। এনায়েতুর রহমানের ফুটবল মেধা বর্ণনা করতে গিয়ে স্মৃতির ঝাঁপি খুলে দেন সাবেক ফুটবলাররা। রহমান পেয়ারের রিপোর্ট। বাংলার ফুটবলের কিংবদন্তি এনায়েতুর রহমান খান সৃজন আর সৃষ্টিশীলতায় জ্বেলেছিলেন সাফল্যের বাতি। অনেকের মতেই বাংলাদেশের ইতিহাসের অন্যতম সেরা ফুটবলার। তিনি স্বাধীন বাংলা ফুটবল দলের খেলোয়াড়। বুক ভরা অভিমান নিয়ে দেশ ছেড়ে দীর্ঘদিন ছিলেন আড়ালে। 27 বছর পর ফিরেছেন কানাডা থেকে। স্বাধীন বাংলা ফুটবল দল, জাতীয় দল ও মোহামেডানের সাবেক এই খ্যাতিমান খেলোয়াড়কে সংবর্ধনা জানাতে মোহামেডানের সমর্থকদের আয়োজন। সাবেকদের কথামালায় যেন জেগে ওঠে ফুটবলের প্রতি সোনালী যুগের মহাতারকার নিবেদন। কিভাবে খেলতে হবে, কিভাবে নেতৃত্ব দিতে হবে, কিভাবে একটা টিমের সাথে অ্যাডজাস্ট করতে হবে, এগুলো কিন্তু ওনাদের খেলা থেকে শিখেছি। আমার কাছে মনে হয় এনায়েত ভাইয়ের একটা গোল আমার খুব মনে পড়ে। মাঠে বসে খেলা দেখছি, বিজিএমসি এবং ইস্ট্যান্ড ক্লাব ছিল খেলাটা। সো ইট ওয়াজ এ ইউনিক গোল। 40 ফিট দূর থেকে উনি গোল দিয়ে 40 গজ দূর থেকে উনি গোল দিলেন। কল্পনাই করতে পারি না আমরা। এনায়েত ভাইয়ের যে কারিশমেটিক ফুটবলার ছিল, সে ফুটবল ছিল, সেটা যারা দেখেছে তারা বলতে পারবে। তার ফুটবল শটের গতি মানে অসম্ভব রকমের তীব্রতা, যেটা কল্পনা করা যায় না এখনকার যুগে। তার হেডিং দক্ষতা, বল ড্রিবলিং দক্ষতা, যখন বল নিয়ে দৌড়াতো 2-4 জন প্লেয়ার ছিটকে পড়ে যেত, এরকম সে যে বাড়ি মারতো 2 হাত দিয়ে। তো এরকম বড় মাপের খেলোয়াড় পাওয়া বড় মুশকিল আমাদের দেশে। এনায়েত ছিলেন দেশের ফুটবলের অলংকার, আজও সাদা কালো সমর্থকদের অহংকার। 70, 80 কিংবা 90 দশকেও বাংলার ফুটবলে উঠত প্রশ্ন একটা, কাজী সালাউদ্দিন নাকি এনায়েত খান, কে সেরা? সালাউদ্দিন এখন দেশের ফুটবলের শীর্ষ কর্তা, আর এনায়েতের নাম বর্তমান প্রজন্মের কাছে অজানা। আমাদের দুর্ভাগ্য, আমাদের ফুটবল স্তিমিত হয়ে গেছে। ফুটবলের মানকে যদি কেউ ঠিক রাখতে চায়, তাহলে আমার মনে হয় প্রথমে হলো ফুটবলারদেরকে সম্মান করতে হবে। যখন জাতি দেখবে যে ফুটবলারকে সম্মান করে, তখনই শুধু একটা বাপ তার সন্তানকে ফুটবল খেলতে দেবে।